কেমন হবে যদি তুমি প্রেমে পড়ো এমন কারো সাথে যে মানুষ নয়? কি হবে যদি এই প্রেমের পিছনে লুকিয়ে থাকে অনেক অভিশাপ আর লুকানো রহস্য আর অনেক অনেক মায়াজাল? হ্যাঁ গাইস, আজ আমি তোমাদের জন্য এরকম নতুন একটা হিস্টোরিক্যাল ফ্যান্টাসি গল্প নিয়ে আসলাম। তো আমি বেশি কথা না বলে বরং শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখি একজন মহিলা আরেকজন মহিলাকে মেরে তার ইয়াররিং নিচ্ছে। তখনই অন্য একজন রহস্যময় নারী সেখানে এসে তাকে মারার জন্য তাড়া করে এবং আমরা দেখতে পারি খুনি মহিলাটি আসলে মানুষ ছিল না, সে একজন ডেমন মানে রাক্ষস ছিল। রহস্যময় মহিলাটি ডেমনকে ধরে আর বলে, তুমি এখানে কেন, মানুষের ক্ষতি করছো কেন? কিন্তু তখনই রাজ্যের গার্ডরা আসে এবং রহস্যময় নারীকে ধরার জন্য তাড়া করে, কারণ গার্ডরা ভাবে রহস্যময় নারী ওই মৃত মহিলাকে খুন করছে। রহস্যময় নারী দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে বিড়াল হয়ে রুই প্যাভিলিয়ন নামে একটা প্যাভিলিয়নে ঢুকে পড়ে, যার কারণে গার্ডরা তাকে ধরতে পারে না। আমরা দেখতে পারি এই রহস্যময়ী নারী আসলে একজন ক্যাটলট মানে বিড়াল রানী ছিল, আর এই বিড়াল রানী হলো আমাদের গল্পের নায়িকা। চলো আমি তোমাদের আমাদের গল্পের নায়িকা বিড়াল রানীর পুরো পরিচয়টা বরং দিয়েই দেই। বিড়াল রানীর নাম হলো উজেন। সে ছিল ডিউক ম্যানরের কন্যা এবং রাজ্যের রানীর ছোট বোন। উজেন তার হটনেসের জন্য সবার কাছে পরিচিত, কিন্তু রাত হলেই সে হট লেডি থেকে মিস্টেরিয়াস বিড়ালে পরিণত হয়, কারণ সে আসলে ক্যাটলট ছিল। সে রাত বিরাতে দুষ্টু আত্মা রাক্ষস এবং দানবদের ধরে তার ডেমন সিটিতে নিয়ে যায়। সে ডেমন সিটির রক্ষক, সে ডেমন সিটি পরিচালনা করে। তার লক্ষ্য হলো রাজ্যের সব অশুভ রাক্ষস দানবদের নির্মূল করে ডেমন সিটিতে নিয়ে যাওয়া এবং রাজ্যের মানুষকে শান্তিতে রাখা। তবে তার এই পরিচয় তার ডেমন সিটির সঙ্গীরা ছাড়া কেউ জানে না। কিন্তু তোমরা ভাবতে পারো, সে তো মানুষ, তাহলে কিভাবে একজন বিড়াল রানী হলো? সেটা তোমরা সামনেই জানতে পারবে। উজেন প্রতিদিনের মতো আজকেও রাতে তার মিশনে বের হয়েছিল, তবে গার্ডরা থেকে ফলো করে তার প্যাভিলিয়নে আসি। আমরা দেখতে পারি হুজুকে। চলো হুজুর পরিচয়টা দিয়ে দেই। হুজু হলো রুই প্যাভিলিয়নের লেডি বস, একই সাথে উজেনের অ্যাসিস্ট্যান্ট। সে কিন্তু উজেনের আসল পরিচয় জানে, কারণ সেও ছিল একজন ফক্স ডেমন। হুজু গার্ডদের বলে, তোমরা কি চাও? গার্ডরা বলে, আমরা এক রহস্যময় নারীকে এই প্যাভিলিয়নের দিকে আসতে দেখেছি, তাকে খুঁজতে আসছি। হুজু তাদের বলে, এখানে কেউ আসেনি, আর তোমরা যে এখানে এসে হট্টগোল করছো, রাজকুমারী শুনলে কিন্তু তোমাদের উপর অনেক রাগ করবে। গার্ডরা এটা শুনে চলে যায়। উজেন গার্ডদের চলে যেতে দেখে তার রুমে আসে, কিন্তু সে এসে দেখে সেখানে মার্কুইস নামের একজন তার জন্য বিয়ের প্রস্তাব এনেছে। উজেন বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মার্কুইস তার কথা শোনে না এবং তার সাথে অসভ্যতামি শুরু করে, যার কারণে উজেন তো রেগে তাকে জানালা দিয়ে নিচে ফেলে দেয়। হুজু এসে বলে, বস, তুমি তো মার্কুইসকে মেরে প্রায় তোমার আসল রূপ দেখিয়ে দিচ্ছিলে। উজেন বলে, কি করব বলো, ওই বজ্জারটা যে রাগ উঠিয়ে দিয়েছে না। আচ্ছা যাই হোক, গার্ডরা কি কোনো সন্দেহ করছে? হুজু বলে, না, আমি ওদের তাড়িয়ে দিছি। কিন্তু বস, তোমার গা থেকে রক্তের গন্ধ পাচ্ছি, তুমি কি আজকে ডেমন ধরেছো? উজেন বলে, না, ধরতে পারিনি, তবে এবার ওকে ফাঁদ পেতে ধরবো। আমার মনে হচ্ছে সে লোভী, কারণ আগের ঘটনাগুলোর ভিকটিমরা সব মহিলা ছিল যারা স্বাস্থ্য ভালোবাসে, আর আজকের ভিকটিমও একজন মহিলা ছিল। মহিলাটির কানে আমি ইয়াররিং পরা দেখছি। আমরা দেখতে পারি তখনই উজেনের কাছে তার বোনের অ্যাসিস্ট্যান্ট মিংজুয়ান এসে বলে, রাজকুমারী, আগামীকাল আপনার 24তম জন্মদিন। গত কয়েক বছরে রানী আপনার জন্য অনেক সুযোগ্য বিবাহযোগ্য পাত্র খুঁজলেও আপনার কাউকে পছন্দ হয়নি, তাই এবার আপনাকেই এই দায়িত্ব দিয়েছে। উজেন বলে, ঠিক আছে, আগামীকাল রুই প্যাভিলিয়নে বিশাল ভোজসভার আয়োজন করো, যেখানে চাঙ্গান শহরের অভিজাত পরিবারের ছেলেমেয়েরা থাকবে। তাদের অবশ্যই দামি পোশাক এবং গয়না পরে আসতে বলবে। আমি সেখান থেকে আমার জন্য সঙ্গী খুঁজে নিব। মিংজুয়ান বলে, ঠিক আছে। এরপর সে চলে যায়, আর আমরা বুঝতে পারি উজেনের এমন আদেশের পিছনে আসলে ওই লোভী ডেমনকে ধরার উদ্দেশ্য আছে। এর পরের দৃশ্যে আমরা রাজ্যের আর্কেন অ্যাপ্রেজাল ব্যুরো দেখি। এখানেই আমাদের গল্পের নায়ক মেইজুকে দেখি। সে একজন উচ্চতম বংশ বেই বংশের ইয়ং মাস্টার ছিল, তবে সে একজন বুড়ার সামান্য ইনভেস্টিগেশন অফিসার।
ইনভেস্টিগেশন অফিসার হওয়ার পিছনে তার একটা উদ্দেশ্য আছে, সেটা আমরা সামনেই জানতে পারবো। এছাড়াও মেইজু ছিল সমাজের আড়ালে একজন ডেমন হান্টার। সে বিভিন্ন সুপারন্যাচারাল কেসের ইনভেস্টিগেশন করে এবং খারাপ আত্মা এবং রাক্ষসদের খুঁজে বন্দি করে। তবে তার এই কাজের বিষয়ে চাংআনের কেউ জানে না। সবাই জানে সে সামান্য ব্যুরোতে কাজ করে এবং আমরা দেখতে পারি ব্যুরোর কমিশনার লুয়ান প্রশাসনিক কোনো দায়িত্বই পালন করত না। উল্টো ব্যুরোর গার্ডদের দিয়ে সে হাত পা টিপাতো কাজ করিয়ে নিত। নেইল নামের একজন গার্ডের সাথে মেইজুর ভালো সম্পর্ক ছিল। সে মেইজুকে বলে, তুমি এত উচ্চ বংশের হয়েও এখানে কাজ করো কেন? মেইজু বলে, মানুষের কর্ম দিয়ে মানুষের পরিচয় হওয়া উচিত, বংশ দিয়ে না। তখনই সেখানে মেইজুর কাজিন মেইসি আসে। সে বলে, তুমি একদম ঠিক বলছো ভাই, তবে প্লিজ আজকে আমার সাথে রুই প্যাভিলিয়নে যাও, না হলে বাবা যে খুব বকবে আমায়। মেইজু বলে, আমি কেন যাব? মেইসি বলে, আমার একা যেতে ইচ্ছে করছে না, আর রাজকুমারীর আদেশে তো ওখানে যেতেই হবে। প্লিজ তুমি না করো না, ভয় নেই, রাজকুমারী তোমাকে এমনিতেও পছন্দ করবে না। মেইসির অনুরোধে মেইজু রাতে রুই প্যাভিলিয়নে আসে। সেখানে সব অভিজাত ফ্যামিলির ছেলেমেয়েরা আসে, কিন্তু আমরা দেখতে পারি লুবাই নামের এক অভিজাত বংশের কবি মেইজুকে ব্যুরোতে কাজ করার জন্য অপমান করতে থাকে। মেইজু কোনো প্রতিবাদই করে না, তবে ভাইয়ের অপমান হচ্ছে দেখে মেইসি প্রতিবাদ করে। সে তাদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে, কিন্তু তখনও মেইজু শান্ত থাকে। লুবাই তার চাকরকে মেইজুকে থাপ্পড় মারতে বলে। মেইজু তারপরও কোনো রিয়াক্ট করে না। চাকর যখনই লুবাইয়ের আদেশে মেইজুকে থাপ্পড় মারতে যাবে, তখনই উজেন সেখানে এসে তীর মারে এবং সবাইকে থামতে বলে। এসব কি হচ্ছে? লুবাই সব দোষ মেইজুর দেয়, বলে মেইজু আমাদের কটু কথা বলছে, ও আমাদের সম্মান করছে না। উজেন বলে, আমি যাকে পছন্দ করি সে কেন তোমাকে সম্মান করবে? ক্ষমা চাও ওর কাছে। লুবাই বলে, মানে তুমি মেইজুকে পছন্দ করো? উজেন বলে, হ্যাঁ, ক্ষমা চাও, না হলে কিন্তু মার্গইসের মতো অবস্থা করব তোমার। লুবাই বলে, আমি কিছু করিনি, সব আমার চাকরের দোষ। এটা বলে সে চলে যায়। এরপর উজেন মেইজুর হাত ধরে তার রুমে আনে, একই সাথে ওই চাকরকেও আসতে বলে। উজেন মেইজুকে বলে, আমি যে তোমাকে সাহায্য করলাম, তুমি আমাকে ধন্যবাদ জানাবে না? মেইজু বলে, ধন্যবাদ রাজকুমারী। উজেন বলে, আমাকে লেডি বলে ডাকবে, রাজকুমারী নয়। মেইজু বলে, ঠিক আছে, কিন্তু ওকে কিছু বলবেন না প্লিজ, ওকে লুবাই বাধ্য করছে আমাকে মারতে। উজেন ফ্ল্যাট করে আর বলে, তুমি তো অনেক সুন্দর করে কথা বলো, তুমি তো অনেক সুন্দরও, তাই আমি তোমার কথা শুনবো। আচ্ছা শোনো, আমার আজ কাজ আছে, তুমি যাও, তোমার সাথে আমার আবার দেখা হবে, তোমাকে আমার অনেক ভালো লাগছে। মেইজু এটা শুনে চলে যায়। চাকরও চলে যেতে ধরে, কিন্তু উজেন বলে, মেইজু তোমাকে ক্ষমা করছে, কিন্তু আমি ক্ষমা করছি কিনা এটা কি আমি তোমাকে বলছি? জানো, আজকের আয়োজনটা তোমার জন্যই করা, তাই নাটক না করে আসল রূপে ফিরে আসো। চাকর বলে, রাজকুমারী তুমি কি বলছো আমি বুঝছি না। উজেন বলে, তাই বুঝি যখন আমি তীর মারলাম তুমি ভয় পাওয়ার বদলে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকলে, কারণ তুমি জানতে তীরে তোমার কিছু হবে না। তুমি তাড়াতাড়ি নিজের রূপে ফিরে আসো তো, তুমি কি জানো আমি কে? এরপর উজেন তার বিড়াল রানীর রূপ নেয়। তখনই চাকর একটা বাদরের রূপ নিয়ে পালাতে ধরে। আমরা বুঝতে পারি চাকরটিও একজন ডেমন ছিল। উজেন তাকে ধরে ডেমন সিটিতে নিয়ে আসে এবং আমরা দেখতে পারি ডেমন সিটিতে উজেনের একজন অ্যাসিস্ট্যান্ট আছে, নাম হলো যিশু। যিশু এবং উজেন জিজ্ঞেস করে, তুমি কে? তুমি মানুষের ক্ষতি করছো কেন? বাদুর ডেমন নিজের রূপে ফিরে আসে এবং বলে, আমার নাম ফুচাও, তবে বাদুর আমার আসল রূপ নয়। এরপর সে ইয়াররিং এর রূপ নেয় এবং আবার মানুষ রূপ নিয়ে বলে, পূর্ববর্তী রাজবংশের সময় মানুষের আধ্যাত্মিক শক্তি নিয়ে ইয়াররিং তৈরি করে পড়তো এবং এরপরেই মানুষ ডেমন হয়ে যেত। এমনই আমিও ডেমন হয়ে যাই, তবে আমি কারো ক্ষতি করিনি, আমার যে জোড়া ছিল সে করেছে। উজেন বলে, তাহলে তুমি আমার ভোজসভার অনুষ্ঠানে গেছিলে কেন? ফুজাও বলে, আমি অনুষ্ঠানে আমার জোড়ার গন্ধ পেয়েছি, তাই ওকে বারণ করতে গেছিলাম সে যেন আর কারো ক্ষতি না করে, তবে ওকে খুঁজে পাওয়ার আগেই তুমি আমাকে ধরে ফেলেছো।
উজেন বলে, তোমার জোড়া অনেক বেপরোয়া হয়ে গেছে, যে কোনো সময় আবার কারো ক্ষতি করতে পারে, তাই ওকে ধরতে হবে। যিশু উজেনকে বলে, যাই করো না কেন সাবধানে করবে, কারণ মনে রেখো তুমি হাফ ডেমন হাফ মানুষ, দিনের বেলায় তোমার কোনো পাওয়ার থাকে না। উজেন বলে, তুমি আমার সাথে অ্যাপ্রেজাল ব্যুরোতে যেতে পারবে, ওখানে আমরা ক্লু পেতে পারি। যিশু বলে, ঠিক আছে আমি যাব। এরপর আমরা পরদিন দেখি উজেন পুরোতে আসে, তার গয়না হারানো জিডি করা অজুহাতে। তবে সে নানা অজুহাতে মেইজুর সাথে ফ্লার্ট করতে থাকে, যেন মেইজু তার কাছ থেকে দূরে থাকে, কারণ সে ঠিক ভালো করেই জানতো মেইজু ইন্ট্রোভার্ট। রসিকতা তো দূরে থাক, ঠিক মতো ভালো করে কারোর সাথে দরকার ছাড়াই কথা বলে না। উজেন মেইজুর সাথে ফ্লার্ট করতে থাকে এবং বলে, আমাকে একটা জিডি লিখে দেবে। মেইজু তার জন্য জিডি লিখতে যায়। এই সুযোগে উজেন যিশুকে দিয়ে বুড়োর সব ফাইল চেক করতে থাকে। আমরা বুঝতে পারি তারা আসলে সেদিনের আক্রমণ করা মহিলার ডেথ ফাইল খুঁজছিল। যিশু খুঁজতে থাকে। উজেন বসে থাকতে থাকতে সে ঘুমিয়ে পড়ে। মেইজু যখন আসে সে দেখে উজেন তার রুমে ঘুমিয়ে পড়ছে। সে দেখে উজেনের মুখে সূর্যের আলো পড়ছে, তাই সে উজেনের যেন ঘুম ভালো হয়, সামনে রোদ যেন না পড়ে, এজন্য বই উঁচু করে দিয়ে দেয়। এদিকে উজেন ঘুমের মধ্যে 18 বছর আগের তার কিছু স্মৃতি স্বপ্নে দেখে। আমরা দেখতে পারি 18 বছর আগে চাংআনে আসমকি আগুন লেগে যায়। তখন উজেন অনেক ছোট ছিল। সে কান্না করতে করতে তার বোন এবং বাবাকে ডাকছিল, কিন্তু সেখানে হঠাৎ করেই প্রাক্তন বিড়াল রাজা তার কাছে আসে এবং বলে, তুমি এখন মারা যাবে, তবে আমার সাথে তোমার দেখা হয়েছে মানে ভাগ্য চেয়েছে, তাই আমি তোমাকে বাঁচাবো। এরপর বিড়াল রাজা উজেনকে বিড়াল রানী বানায়। তখন থেকে উজেন হাফ মানুষ হাফ ডেমন। তবে এর পিছনেও বিড়াল রাজা তাকে একটা শর্ত দেয়, তবে কি শর্ত এটা আমরা দেখতে পারি না, কারণ তার আগে উজেনের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে মেইজুর বই রাখা দেখে সে তো অনেক খুশি হয় এবং তখনই সেখানে যিশু আসে এবং তাকে জানায় ইয়াররিং ডেমন যাকে মেরেছিল সেই মেয়ের মৃত্যু রহস্যের ইনভেস্টিগেশনের দায়িত্ব বুড়োকে দেওয়া হয়েছে এবং ইনভেস্টিগেশনে জানা যায় সে একজন জিয়াংশির ডান্সার ছিল এবং আমি জানতে পারি সেই ডান্সারের খুব ক্লোজ ফ্রেন্ড ঝেলিউ সেদিনের অনুষ্ঠানে নেচেছে। উজেন বলে ওই মেয়ের কাছে যেতে হবে। তখনই সেখানে মেইজু আসে। যিশু এটা বুঝতে পেরে একটা ডায়েরির রূপ নেয়। এরপর মেইজু যখন আসে উজেন তাকে বলে, আমার সাথে জিয়াংশি ক্লাবে চলো, গতকালের অনুষ্ঠানে আসা একজন ডান্সারকে আমি সন্দেহ করছি। মেইজু তার গাধার গাড়ি নিয়ে তার চাকর ওয়ানহুয়াকে নিয়ে যেতে চায়, কিন্তু উজেন তাকে জোর করে তার গাড়িতে নিয়ে যায় এবং জিয়াংশি ক্লাবে এসে তাকে নিচে রেখে ওই ডান্সারের কাছে যায়। যিশুও নিজের রূপ নেয় এবং দেখে ডান্সারের শরীর ফুজায়ের জোড়া ইয়াররিং ডেমন দখল করে আছে। তারা তাদের পাওয়ার দিয়ে ইয়াররিং ডেমনকে বের করে আনে। তবে ইয়াররিং ডেমন বাদুরের রূপ নিয়ে পালাতে ধরে এবং তার জাদু বলে উজেনদের বিভ্রান্ত করার জন্য অনেক বাদুর জিয়াংশি ক্লাবে ছড়িয়ে দেয়। এদিকে মেইজু যখন দেখে ক্লাবে বাদুর, সে বুঝে যায় এসব কোনো একটা ডেমনের কাজ। সে তার মন্ত্র দিয়ে সব বাদুরকে সরিয়ে দেয়। মেইজুর মন্ত্রে এদিকে ইয়াররিং ডেমনও অসুস্থ হয়ে যায় এবং সে তার আসল রূপ ইয়াররিং এ পরিণত হয়। উজেন বুঝে যায় কেউ মন্ত্র দিয়ে এসব করছে। এদিকে মেইজু উজেনকে খুঁজতে থাকে, কারণ এত কিছু হয়ে যাচ্ছে, উজেন কই। এদিকে উজেন বলে, আমার কাজ আছে, ডেমন সিটিতে যেতে হবে, মেইজুর সামনে গেলে এখন হবে না। তাই সে বিড়াল হয়ে নিচে নামে এবং যিশু মানুষ রূপে তাকে কোলে নিয়ে যায়। এদিকে মেইজুর চাকন ওয়ানহুয়া ভাবে উজেন হয়তো মেইজুর কোনো ক্ষতি করবে, তাই সেও দৌড়াতে দৌড়াতে জিয়াংশি ক্লাবে আসে। মেইজু যখন উজেনকে খুঁজছিল যিশু বলে রাজকুমারী চলে গেছে। এটা বলে সে উজেনকে নিয়ে সেখান থেকে চলে যায়। মেইজু তার চাকর ওয়ানহুয়াকে জিজ্ঞেস করে এটাকে। ওয়ানহুয়া বলে, তাকে তুমি চিনো না? ওর তো চাঙানে একটা বিশাল বড় লাইব্রেরি আছে, সে রাজকুমারীর অনেক ঘনিষ্ঠ বন্ধু। আমরা বুঝতে পারি যিশুও চাঙানে মানুষ রূপে একটা লাইব্রেরি চালায়। এদিকে আমরা দেখতে পারি ডেমন সিটিতে ইয়াররিং ডেমনকে নিয়ে আসে এবং ইয়াররিং ডেমনকে সুস্থ করে। আমরা জানতে পারি তার আসল নাম হলো ফুজি।
ফুজি আর ফুজাও একসাথে থাকতো। তবে একদিন সে ফুজার সাথে ঝগড়া করে রাগে অভিমানে চাঙ্গানে আসে এবং আমরা দেখতে পারি ফুজাও আর ফুজির এতদিনের রাগ অভিমান উজেন মিটমাট করে দেয় এবং বলে তোমরা এখন থেকে এখানেই যেভাবে ইচ্ছে থাকতে পারো। ফুজি বলে ঠিক আছে, কিন্তু বিড়াল রানী আমি তোমাকে একটা কথা বলতে চাই। সেটা হলো আমি যখন রাগ করে ঝগড়া করে চাঙ্গানে আসি বাদুর রূপে, একদিন উড়তে উড়তে আমি ক্লান্ত হয়ে জিংসি ক্লাবে আসি এবং সেই জিংসি ডান্সারের শরীরে আমি ঢুকে পড়ি, সেখানেই থাকতে শুরু করি। একদিন জিংসি ক্লাব থেকে আমাদের একটা জুয়েলারি শপে নিয়ে যায়, কিন্তু সেখানে আমি একটা স্টোন দেখতে পাই। সেই স্টোনে আমি অশুভ শক্তি অনুভব করছিলাম। আমি কারো ক্ষতি করতে চাচ্ছিলাম না, কিন্তু হয়ে যাচ্ছিল আমার দ্বারা। এক প্রকার বশ হয়ে গেছিলাম, তাই আমি এত মানুষের ক্ষতি করছি। যিশু বলে ওই স্টোন কি লাল রঙের? ফুজি বলে হ্যাঁ। যিশু বলে তাহলে ওইটা বোন রেলিক হতে পারে। উজেন বলে বোন রেলিক কি? যিশু বলে বোন রেলিক হলো জীবনে ক্ষোভ হিংসা ভর্তি মৃত মানুষের হাড়ের ধ্বংসাবশেষ। তুমি মানুষ হও বা ডেমন, এই মন টাচ করলে বা দেখলে তুমি মানুষের ক্ষতি করতে আকৃষ্ট হবেই। উজেন বলে তাহলে তো আমাদের ওই বোন রেলিক খুঁজতে হবে। যিশু বলে হ্যাঁ, না হলে অনেক বড় বিপদ হতে পারে। এরপর পরদিন দেখতে পারি রানীর কাছে খবর যায় উজেন মেইজুকে পছন্দ করছে। উজেন এটা শুনে এমন বিহেভ করে যেন সে মেইজুকে দেখতে পারে না এবং সে এসে বুড়ো ভাঙচুর করে আর কমিশনারকে বলে মেইজুর জন্য গতকাল আমি বাদুড়ের মার খেয়েছি, ও কিভাবে জেনে শুনে আমাকে ওইরকম একটা জায়গায় নিয়ে গেল। আসলে এসব উজেনের প্ল্যান ছিল যেন তার সাথে মেইজুকে জড়িয়ে কেউ যেন কোনো কথা বলতে না পারে। এর পরের দৃশ্যে আমরা দেখি রাতে ওই জুয়েলারি শপের মালিক একটা কাজে জুয়েলারি শপে আসে, কিন্তু সে দেখে তার জুয়েলারি শপে একটা স্টোন জ্বলতেছে। সে সেটা হাতে নেয়, কিন্তু হঠাৎই সে পিছনে ঘুরে দেখে জুয়েলারি শপের সব গয়না তার দিকে তাকিয়ে আছে। সে তো এটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং পরদিনই কমিশনার লুয়ানকে এসে ইনভেস্টিগেশন করতে বলে, কিন্তু লুয়ান তার কথা গায়ে লাগায় না, বলে তোমার মনের ভুল, এসব কিছু দেখোনি, এইসব হয় নাকি আবার। কিন্তু আমরা দেখতে পারি মেইজু লোকটিকে জিজ্ঞেস করে, লোকটি সব বললে সে বুঝে ফেলে এটা আসলে বোন রেলিক। এর পরের দৃশ্যে আমরা দেখি উজেন যখন হাঁটতে বের হয়েছিল তার সাথে মিনিস্টারের মেয়ে লিউর সাথে দেখা হয়। আমরা দেখি তাদের সম্পর্কটা সবার সামনে এরকম যে তারা একে অপরকে দেখতে পারে না, কিন্তু আমরা দেখতে পারি তারা আড়ালে খুবই ভালো বন্ধু। এবং মিনিস্টারের মেয়ে লিউ আসলে ডেমন সিটির নাগরানী ছিল। তারও একজন অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসিস্ট্যান্টের নাম হলো লিংকিয়াও। লিংকিয়াও চাংআনে মানুষের রূপে একটা ধূপের শপ চালায়। তারা সেখানে বসে সবাই সময় কাটায়, কিন্তু আমরা দেখতে পারি মেইশি মেইজুকে সেখানে ধূপ কেনার জন্য নিয়ে আসে। সেখানে লুবাইও ছিল। লুবাই আবারও মেইজুকে বিনা কারণে অপমান করতে থাকে, কিন্তু এবারও মেইজু কিছু বলে না। কিন্তু উজেন দ্বিতীয় তলা থেকে লুবাইয়ের গায়ে পানি ছিটিয়ে দিয়ে বলে এখান থেকে এখনই চলে যাও। লুবাই অপমানিত হয়ে চলে যায়। এরপর মেইশি আর মেইজু একসাথে বসে সেখানে সবাই কাটায়। মেইজু খেয়াল করে দ্বিতীয় তলায় গান বাজতেছে, সে দ্বিতীয় তলায় দেখতে থাকে। মেইশি বলে তুমি এখানে প্রথমবার, তাই জানো না। উজেন এখানে পুরুষদের সাথে বসে গান বাজনা করে সময় কাটায়। তুমি জানো 18 বছর আগে রানী রাজার উজেন সবাই ঘুরতে গেছিল, কিন্তু তখনই চাংআনে আকস্মিক আগুন লাগে। উজেন হারিয়ে যায়। যখন তাকে পাওয়া যায় সে অচেতন ছিল। এরপর 3 মাস ওভাবে থাকার পর সবাই ভাবে সে মারা গেছে, তাই তার ফিউনারেলের ব্যবস্থা করে। কিন্তু প্রাসাদে এসে দেখে উজেন একদমই সুস্থ হয়ে গেছে। এতদিন অসুস্থ থাকার পর সে সুস্থ হয়েছে দেখে রাজা রানী ম্যানর ওকে পাতায় তুলে রাখে এবং তারপর থেকেই ওকে কেউ কিছু বলার সাহস পায় না। ও নিজের ইচ্ছে মতো বের হয়। তাই তোমাকে আমি বলছি উজেন যা বলবে তাই শুনবে, ওকে বিরক্ত করবে না, না হলে কিন্তু বিপদে পড়তে পারো।
আর শোনো, আমি কিন্তু মিনিস্টারের কন্যা লিউকে পছন্দ করি। মিনিস্টার তার প্রমোশনের জন্য ভোজ সভার আয়োজন করছে। বাবা আমাদের বংশের হয়ে তোমাকে রিপ্রেজেন্ট করতে বলছে, তাই তুমিও আমার সাথে যাবে। মেইজু এটা শুনে কিছু বলে না। এদিকে আমরা দেখতে পারি যিশু উজেনকে খবর দেয় চাঙ্গানের জুয়েলারি শপের অদ্ভুত কাহিনীর ব্যাপারে। যিশু বলে ওই জুয়েলারি শপে বনরেলি আছে। উজেন এটা শুনে রাতে জুয়েলারি শপে বনরেলি খুঁজতে আসে, কিন্তু তখনই মেইজুও জুয়েলারি শপের ওনারের সাথে ইনভেস্টিগেশন করতে আসে। উজেন মেইজুকে দেখে বিড়াল রূপ নিয়ে পালিয়ে যায়। মেইজুও সেখানে কিছু খুঁজে পায় না, তবে সে সেখানে একটা ল্যাম্প দেখে, যা দেখে তার মনে হয় এর মধ্যে কিছু তো একটা আছে। এরপর পরদিনের দৃশ্যে আমরা দেখতে পারি লুবাই ওই জুয়েলারি শপে আসে মিনিস্টারের জন্য উপহার কেনার জন্য। সে ওই ল্যাম্পটা পছন্দ করে, কিন্তু সেখানে একটা স্টোন ছিল না। এরপর সে ওই স্টোন মানে বোন রেলিক দেখিয়ে বলে ওই স্টোন ল্যাম্পে লাগিয়ে আমাকে দিয়ে পাঠাবে। এটা বলে সে চলে যায়। এরপর রাতে দেখতে পারি ইসি মেইজুকে নিয়ে মিনিস্টারের বাসা আসছিল। আসার পথে সে লিউকে নিয়ে নানা রকম কথা বলছিল। আমরা বুঝতে পারি সে লিউর জন্য পাগল ছিল, তবে লিউ তাকে পাত্তা দিত না। এরপর সকলে ভোজ সভায় আসে, সেখানে উজেনও আসে। সে তার উপহারগুলো মিনিস্টারকে দাসীদের দিয়ে দিচ্ছিল। উপহারের মধ্যে একটা লিউয়ের ছবিও ছিল। মিনিস্টার বলে, তুমি কি আমাকে লিউর ছবি উপহার দিচ্ছ? উজেন তো কিছুই বুঝতে পারে না, কারণ এই ছবি তো সে আনেনি। আমরা বুঝতে পারি আসলে এটা মেইসি লিউকে উপহার দেওয়ার জন্য এনেছিল এবং সে উজেনের উপহারের পাশে এই ছবি রেখেছিল। কিন্তু উজেনের দাসীরা ভুল করে উজেনের গিফট ভেবে নিয়ে এসেছে। সবাই হাসতে থাকে, বলে একজন পুরুষ কোনো নারীকে পছন্দ করলে ছবি দিতে পারে, কিন্তু তুমি একজন নারী হয়ে লিউকে কেন ছবি দিলে? উজেন সবার মুখের উপরেই জবাব দিয়ে বলে, আমি কি উপহার দিব না দিব এটা আমার ব্যাপার, কাউকে কৈফিয়ত দেব না। এরপর সে লিউকে মেইসির ছবি দেয়। এরপর মেইজু তার উপহার দেয়। লুবাই মেইজুর উপহার নিয়ে কটাক্ষ করে। মেইজু এবার উত্তর দিয়ে বলে, তুমি কি লেডি ইউর কথা শোনোনি? আমি কি উপহার দিব না দিব এটা আমার ব্যাপার। এটা শুনে লুবাই চুপ হয়ে যায়। এরপর লুবাই ওই ল্যাম্পটা মিনিস্টারকে উপহার দেয়। এরপর ল্যাম্পটা জ্বালায়। ল্যাম্পটা জ্বালাতেই ল্যাম্পের ভিতরে একটা মহিলার ছবির আকৃতি ও কবিতা ভেসে ওঠে। লুবাই বলে, এই মহিলার আকৃতি হলো লেডি লিউ, আর এই কবিতাগুলো আমি মিনিস্টারের জন্য লিখেছি। কিন্তু মেইজু উজেন আর লিউ দেখেই বুঝে ফেলে এই ল্যাম্পের উপরেই বনরেলি আছে, আর এই ল্যাম্পের ভিতরে একটা ডেমন আছে। ল্যাম্প জ্বালানোর কারণে সেই ডেমন জেগে উঠেছে। মেইজু আর উজেন উঠে দাঁড়ায় একসাথে এবং তারা দুজনে বুঝতে পারে তারা দুজনই এই ল্যাম্প দেখে কিছু আন্দাজ করছে। এরপর তারা এক ফাঁকে বাইরে আসে। মেইজু বলে, তুমি কি কিছু বুঝতে পারছো? উজেন বলে, হুম। যখন লুবাই ল্যাম্পটা জ্বালালো আমি অন্যরকম ছায়া দেখলাম। আমি শুনেছি ডেমনরা নাকি মানুষের রূপ নিতে পারে, কিন্তু ল্যাম্পের ছায়ায় আমি একটা মহিলার আকৃতি দেখতে পারলাম। মনে হয় এটা কোনো ডেমন হতে পারে। মেইজু বলে, হুম, ল্যাম্পের ডেমনকে ছায়াভূত বলে। উজেন বলে, তুমি এসব কিভাবে জানলে? মেইজু বলে, আমি গ্রামে বড় হয়েছি, এসব ভূত ডেমনদের কথা শুনে অভ্যস্ত আমি। আর ওই ল্যাম্পের ছায়াভূত অন্ধকার হলেই একমাত্র বেরিয়ে আসবে। উজেন বলে, চলো তাহলে এখানের সব আলো নিভিয়ে দেই এবং ওই ছায়াভূতকে ধরি, তাহলে ওই ছায়াভূত তো মানুষের ক্ষতি করতে পারে। মেইজু বলে, হুম চলো। এরপর তারা একসাথে একে একে সব আলো নিভিয়ে দেয়। মিনিস্টার বাড়ি পুরো অন্ধকার হয়ে যায়। ল্যাম্প থেকে ল্যাম্প ডেমন বেরিয়ে ছায়াভূত হয়ে বাড়ির চারপাশে ঘুরতে থাকে। এদিকে দেখতে পারি স্টোর রুমে সব উপহার রাখা হয়েছিল। মেইসি সেখানে এসে লিউয়ের ছবি আরো সুন্দর করে ফিনিশিং দিচ্ছিল, কিন্তু তখনই সেখানে ছায়াভূত এসে মেইসিকে অ্যাটাক করে। মেইসি তো অনেক ভয় পেয়ে যায়, আর তখনই লিউ ডাকরানির রূপে ছায়াভূতকে অ্যাটাক করে, কিন্তু ছায়াভূত পালিয়ে যায়। আর এদিকে তো মেইসি এত কিছু দেখে ভয়ে সেন্সলেস হয়ে যায়। লিউ মেইসিকে অন্য একটা রুমে আনে। এদিকে অন্য একটা রুমে মেইজু ছায়াভূতকে খুঁজছিল। তখনই সেখানে ছায়াভূত এসে তাকে অ্যাটাক করতে ধরে।
আর সে তার পাওয়ার দিয়ে ছায়াভূতকে অ্যাটাক করে। ছায়াভূত নিজেকে বাঁচাতে ল্যাম্পে ঢুকে পড়ে। মেজু খেয়াল করে ল্যাম্পের উপরে বোন রেলিক। সে বুঝতে পারে এই বোন রেলিকের জন্য ছায়াভূত ডেমনে পরিণত হয়েছে। সে ল্যাম্পের বোন রেলিক তুলে নিজের কাছে রেখে দেয়। এরপর সেখানে উজেন আসে আর বলে, তুমি কি ওই ছায়াভূতকে দেখছো? মেজু বলে, না দেখিনি। উজেন খেয়াল করে ল্যাম্পে যে ধরনের কবিতা লেখা হয়েছে, লুবাইয়ের লেখা অন্য কবিতাগুলোর ধরন একদমই আলাদা। সে মনে মনে ভাবে, আচ্ছা এই ল্যাম্পের সাথে কি লুবাইয়ের কোনো সম্পর্ক আছে? এরপর আমরা দেখতে পারি হঠাৎই ল্যাম্প গায়েব হয়ে যায়। উজেন মেজুকে বলে, ল্যাম্প কোথায়? মেজু বলে, তাই তো। এরপর সে ল্যাম্প খোঁজার জন্য বাইরে যায়। কিন্তু আমরা দেখতে পারি উজেন তার পাওয়ার দিয়ে ল্যাম্প অদৃশ্য করছিল। এরপর সেখানে লিউ আসে। লিউ বলে, ল্যাম্পের বোন রেলিক কই? আর এই ছায়াভূতকে ডেমন সিটিতে রাখতে হবে। উজেন বলে, ভূত সভাতেও তো ছিল, এখন খুঁজে পাচ্ছি না। আচ্ছা শোনো, ওকে ডেমন সিটিতে রাখার আগে একটা কাজ আছে। এরপর উজেন লিউকে একটা প্ল্যান বলে। এরপর আমরা দেখতে পারি লিউ উজেনের প্ল্যান মতো তার দাসীকে দিয়ে লুবাইকে এক জায়গায় ডাকে। লুবাই আসলে লিউ বলে, তোমার ল্যাম্পে দেওয়া কবিতা আমার ভালো লেগেছে, তবে আমি জানি এটা তুমি লেখনি। লুবাই বলে, এ কথা তোমাকে কে বলছে? এটা তো আমি লিখেছি। লিউ বলে, 3 বছর আগে চাঙ্গান পতিতালয়ে তোমার যাওয়া আসা ছিল, মানে ইউনি নামের একজনের সাথে প্রেম করতে। ওই ইউনির প্রিয় ল্যাম্প এটা ছিল। ইউনি কবিতা লিখতে ভালোবাসতো, আর তুমি ওই ল্যাম্প আমাকে দিয়েছো। লুবাই বলে, সব মিথ্যা কথা বলছো তুমি। লিউ বলে, ইউনি আমাকে সব বলছে। এরপর সে তার পাওয়ার দিয়ে ছায়াভূতকে বাইরে নিয়ে আসে এবং তাকে আসল রূপে ফিরতে বলে। ছায়াভূত তার আসল রূপ মানে ইউনি হয়ে বাইরে আসে আর লুবাইকে দেখেই তাকে অ্যাটাক করে আর বলে, আমাকে চিনতে পারছো? লুবাই বলে, তুমি এখানে কি করে? ইউনি বলে, 3 বছর আগে তুমি আমার কাছে এসেছিলে, আমার সাথে প্রেমের অভিনয় করছো। তুমি জানতে আমি ভালো কবিতা লিখতে পারতাম, কিন্তু আমি কখনোই আমার কবিতা দিয়ে আমার নাম যশ পেতে চাইনি। কিন্তু তুমি আমাকে জোর করেছিলে, বলছো তুমি আমার হয়ে আমার লেখা কবিতাগুলো প্রকাশ করবে, কিন্তু তুমি নিজের নামে করলে। আমি যখন জানতে চাইলাম কেন করলে এমন, তুমি আমাকে মানসিকভাবে আঘাত করলে এবং আমাকে বাজে মেয়ে বললে এবং বললে তুমি আমার কবিতা নেওয়ার জন্যই আমার সাথে ভালোবাসার নাটক করছো। লিউ বলে, হ্যাঁ, আর এজন্যই ইউনি রাগে দুঃখে সুইসাইড করে। আর এরপর ওর আত্মা ল্যাম্পে থেকেই যায়। লুবাই বলে, আমি কিছু করিনি। ইউনি বলে, মিথ্যুক, আমি এতদিন অপেক্ষায় ছিলাম তুমি কবে ওই ল্যাম্প জ্বালাবে আর আমি তোমাকে মেরে ফেলবো, আর আজকেই সেই সুযোগ এসেছে। এটা বলে সে লুবাইকে অ্যাটাক করতে ধরে, কিন্তু লিউ লুবাইকে মারতে দেয় না, সে লুবাইকে ছেড়ে দেয়। লুবাই সেখান থেকে পালিয়ে যায়। লিউ ইউনিকে বলে, ইউনি, কাউকে মেরে প্রতিশোধ নেওয়া ঠিক না। যেহেতু তোমার এতদিনের মনের ইচ্ছে পূরণ হয়েছে, তুমি শীঘ্রই মুক্তি পাবে। ইউনি বলে, হ্যাঁ, আমিও ওকে মারতে চাই না, আমিও চাই আমি যেন মুক্ত হই। লিউ বলে, তুমি চিন্তা করো না, লুবাইয়ের সব অপকর্ম ধরা পড়বে। ইউনি বলে, আমি শুধু ওর ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম যে একজন পতিতালয়ের মানুষ কখনো কারো সত্যিকারের ভালোবাসা পেতে পারে না। এসব বলে ইউনির আত্মা বাতাসের সাথে মিলিয়ে যায়। এরপর সেখানে উজেন আর মেজু আসে। তাদের দেখে লিউ লুকিয়ে পড়ে। উজেন বলে, তার আত্মা চলে গেল, তবে ওর অবশিষ্ট কাজ এখনো বাকি আছে। এরপর উজেন সবাইকে বলে দেয় লুবাই আসলে কবি নয়, সে ইউনির কবিতা চুরি করে এতদিন ফেমাস হয়েছে। অন্যদিকে লুবাই ইউনির ভূত দেখে এবং মার খেয়ে এত শক্ট হয় যে সে পাগল হয়ে যায়। চাঙ্গানের সবাই তার নামে বাজে বাজে কথা বলতে থাকে। এরপর দেখি ডেমন সিটিতে যিশু বলে, কিন্তু ওই বোন রেলিক কোথায় গেল? উজেন বলে, আমার মনে হয় বোন রেলিক মেজুর কাছে আছে, কারণ লাস্টবার আমি ওর কাছেই ল্যাম্প দেখেছি। হুজু বলে, হতে পারে সেই নিয়েছে। যিশু বলে, আমরা বোন রেলিক যে পাইনি এটা 4 ফাংশন দলকে বলবো না, না হলে ওই পুরো ডেমনগুলো ঝামেলা করবে। কিন্তু আমরা দেখতে পারি লিংকেও আগেই ওদের ভুল করে বলে ফেলেছে এবং আমরা জানতে পারি
ডেমন সিটিতে 4 ফাংশন নামে একটা বুড়ো টিম আছে, যেখানে 4 জন বুড়ো ডেমন ছিল, কিন্তু তারা সবসময় ডেমন সিটিতে কিছু ভুল হলে উজেনকে নিয়ে সমালোচনা করে। 4 ফাংশনের টিম সেখানে আসে। 4 ফাংশনের একজন এল্ডার হুই নামের ডেমন বলে, বিড়াল রানীর ক্ষমতা এত কম যে সামান্য একটা বন রেলি হারিয়ে ফেললো, তাহলে এই ডেমন সিটি কিভাবে সামলাবে সে? আসলে ডেমন সিটি সামলানোর যোগ্যতাই তার নাই। তোমার মতো হাফ মানুষ আর হাফ ডেমনের কি ডেমন সিটি সামলানোর ক্ষমতা আছে? আমার তো মনে হয় না। লিউ এটা শুনে প্রতিবাদ করে, তবে উজেন বলে 5 দিন। 5 দিনের মধ্যে আমি বন রেলিক ফিরিয়ে আনবো। এর পরের দৃশ্যে দেখি পরদিন থেকে উজেন বন রেলিক খোঁজার জন্য নানা অজুহাতে মেইজুর কাছে আসে, তবে প্রতিবারই সে কোথাও খুঁজে পায় না। সেভাবে হয়তো মেইজু নিজের কাছেই বন রেলিক রাখছে। তাই সে শেষ দিন রাতে মেইজু যখন গোসল করতে বাথরুমে যায়, সে বিড়াল রূপে মেইজুর বাথরুমে যায়, কিন্তু মেইজু আওয়াজ পেয়ে বাইরে আসে। মেইজু এসে দেখে একটা বিড়াল। সে তো আর জানতো না এটা উজেন, তাই সে একটা সাধারণ বিড়াল ভেবে অনেক আদর করে। এরপর উজেন তার কোল থেকে নেমে পালিয়ে যায়। উজেন যাওয়ার পর মেইজু বন রেলিং মাটিতে পুঁতে দিয়ে মন্ত্র দিয়ে আটকে রাখে, কিন্তু আমরা দেখি ওইটা আসলে নকল বন রেলিং ছিল। আসলে মেইজু আসার আগেই উজেন বন রেলিং নিয়ে নকল একটা বন রেলিং তার পকেটে রেখেছিল। এরপর সে ডেমন সিটিতে এসে সবাই মিলে নিজেদের পাওয়ার দিয়ে ওই বন রেলিং ধ্বংস করতে ধরে, কিন্তু কিছুতেই বন রেলিং ধ্বংস করতে পারে না। লিউ বলে, এটা যেমন তেমন বন রেলিং নয়, মনে হচ্ছে এটা একটা অভিশপ্ত বন রেলিং। এটা ধ্বংস করা সহজে যাবে না, ধ্বংস করার উপায় খুঁজতে হবে আমাদের। উজেন এটা শুনে চিন্তায় পড়ে যায় এবং এর উপায় খুঁজতে বলে। এরপর আমরা পরদিনের দৃশ্যে দেখতে পারি পশ্চিম শহরতলিতে ভাইন নামের একজন ডেমন পাহাড়ে যাওয়া সব মানুষের শক্তি শোষণ করে তাদের দুর্বল করে পাহাড়ে ফেলে রাখে, যার কারণে মানুষদের কেউ খুঁজে পায় না। গ্রামবাসীরা সবাই এসে পুরোতে বিচার দেয়, তবে কমিশনার লুয়ান এই ব্যাপার গায়ে লাগায় না, বলে আছে কোথাও, ওই পাহাড়ে আমরা যেতে পারবো না, পাহাড় অনেক ভয়ঙ্কর। কিন্তু আমরা দেখতে পারি পরপর 6 জন মানুষ নিখোঁজ হওয়ার কারণে গ্রামবাসীরা ক্ষেপে যায়। গ্রামবাসী ক্ষেপে যাওয়ার কারণে এই খবর মিনিস্টারের কানে যায়। মিনিস্টার পুরোতে আসে এবং লুয়ানকে এই কাজের দায়িত্ব নিতে বলে, তবে লুয়ান মিথ্যা বলে আমি ওখানে লোক পাঠিয়েছিলাম, কিন্তু খারাপ কিছু পাইনি, আপনি বরং প্রেসিডেন্টকে এই ইনভেস্টিগেশনের দায়িত্ব দিন। মিনিস্টার এটা শুনে প্রেসিডেন্টকে এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব দেয়, তবে প্রেসিডেন্টও এই দায়িত্ব নিতে চায় না। কেউ এই কেসের দায়িত্ব নিতে না চাইলে মেইজু মিনিস্টারকে বলে, আমি এই কেস ইনভেস্টিগেশনের দায়িত্ব নিতে চাই। মিনিস্টার বলে, তুমি পারবে তো? মেইজু বলে হ্যাঁ। এর পরের দৃশ্যে দেখি এদিকে ডেমন সিটিতে লিউর আরেক অ্যাসিস্ট্যান্ট জুইং আসে। আমরা বুঝতে পারি লিউ তাকে দায়িত্ব দিয়েছিল কিভাবে বন রেলিং নষ্ট করা যায় এর উপায় খুঁজতে। জুইং খোঁজ নিয়ে উপায় জানতে পারে। সে বলে, পশ্চিম শহরতলিতে এক বজ্র কার্ড আছে, সেটা দিয়ে বন রেলিং ধ্বংস করা যাবে, তবে এই কাজ কোনো ডেমন করতে পারবে না। উজেন বলে, তাহলে এই কাজ আমাকেই করতে হবে, কারণ আমি দিনে মানুষ আর দিনেই বজ্রকাট আমাকে উদ্ধার করতে হবে। যিশু বলে, ওই পাহাড়ে বাইন ডেমন থাকে, তোমার দিনের বেলায় কোনো শক্তি থাকে না, এটা ও জানে, তাহলে তো ও তোমার ক্ষতি করতে পারে। উজেন বলে, তুমি চিন্তা করো না, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর পরদিন আমরা দেখতে পারি মেইজু শহরতলির গ্রামে আসে পাহাড়ে যাওয়ার জন্য, কিন্তু এসে দেখে আরেকজন অসুস্থ হয়ে গেছে। গ্রামবাসীরা মেইজুকে পাহাড়ে যেতে দিচ্ছিল না, তারা বলে, তুমি পারবে না, তোমাকেও মেরে ফেলবে। এদিকে দেখতে পারি বজ্রকাঠ আনার জন্য উজেন শহরতলির পাহাড়ের দিকে আসছিল, কিন্তু রানী মনে করে উজেন মেইজুর সাথে যাওয়ার জন্য এসেছে, তাই রানী 2 জন রয়্যাল গার্ডকে তার পিছু পিছু পাঠিয়ে দেয়। উজেন মেইজুর কাছে এসে গ্রামবাসীকে বলে, ওকে ছেড়ে দাও, ওকে যেতে দাও, আমি রাজকুমারী উজেন, আমি মেইজুর সাথে যাব। মেইজু দেখতে রোগা পাতলা হলেও ওর অনেক শক্তি আর অনেক সাহস, এছাড়া ওকে প্রোটেক্ট করার জন্য তো আমিও এসে গেছি। গ্রামবাসী বলে,
তুমি তো মেয়ে মানুষ, তুমি পারবে ওকে প্রোটেক্ট করতে? উজেন বলে, তোমরা খোঁজ নিতে পারো, আমি এর আগেই অনেক পালোয়ানদের হারিয়েছি, এই যুগে প্রোটেক্ট করা তো আমার কোনো ব্যাপারই না। এরপর শীতাল রয়্যাল গার্ডকে বলে, তোমরা ফিরে যাও আর আপুকে গিয়ে বলো মেইজু অনেক দুর্বল, আমি ওকে প্রোটেক্ট করব। রয়্যাল গার্ডরা এটা শুনে চলে যায়। এরপর উজেন ঘোড়ায় চেপে মেইজুর সাথে যেতে থাকে। মেইজু বলে, এবার বলো তো তুমি এখানে আসছো কেন? উজেন বলে, তোমার যেন কোনো বিপদ না হয় এই জন্য এসেছি। যতই হোক আমি তো তোমাকে পছন্দ করি, তুমি আমার একমাত্র ক্রাশ বলে কথা। মেইজু এটা শুনে লজ্জায় পায়। এরপর তারা একটু দূরে যেতেই দেখে পাহাড়ে অনেক বিষাক্ত গ্যাস, তাই তারা ঘোড়ার মুখ বেঁধে গাছের সাথে বেঁধে রাখে এবং নিজেরাও মুখে রুমাল বেঁধে নেয়। উজেন আহ্লাদি করে বলে, আমি হাঁটতে পারছি না, প্লিজ আমাকে পিঠে নাও। এটা শুনে মেইজু তাকে পিঠে করে পাহাড়ে উঠতে থাকে। দেখতে পারি মেইজু উজেনের এরকম আহ্লাদি ব্যবহারে মজাই পাচ্ছিল। এদিকে ডেমন সিটিতে আমরা দেখতে পারি এল্ডার হুই যখন জানতে পারে উজেন শহরতলির পাহাড়ে গেছে, সে রেড ডেমন কিসিকে নিষিদ্ধ মন্ত্র দিয়ে বশ করে ওর শরীরের মধ্যে ঢুকে ভাইনকে সাহায্য করার জন্য ডেমন সিটি থেকে বের হয়। কিন্তু আমরা দেখতে পারি এটা লিঙ্কিয়াও দেখে ফেলে। সে এসে যিশুকে সব বলে। যিশু বলে কিসি ডেমন সিটি থেকে বের হতে পারবে, কিন্তু এল্ডার হুই ডেমন সিটি থেকে বের হতে পারবে না। তাই সে বিড়াল রানীর ক্ষতি করার জন্য কিসিকে বশ করে বের হয়েছে। এর মানে তো বিড়াল রানী বিপদে পড়বে। এসব বলে যিশু উজেনকে প্রোটেক্ট করার জন্য পাহাড়ের দিকে আসতে থাকে। এদিকে আমরা দেখতে পারি এল্ডার হুই কিসির শরীর বশ করে বাইনকে এসে একটা প্রস্তাব দেয়। বলে, বুড়োর এক ইনভেস্টিগেশন অফিসার মেইজু এখানে এসেছে তোমাকে ধরতে। বিড়াল রানী উজেনও বজ্রকাট নেওয়ার জন্য এখানে এসেছে। তুমি যদি উজেনকে মেরে ফেলো আমি তোমাকে চাঙ্গান শহর দিয়ে দিব, তুমি মানুষদের শরীর নিয়ে অমর হবে, আর আমি ডেমন সিটি শাসন করব। ভাইন এল্ডার হুইয়ের এই প্রস্তাবে রাজি হয়। এরপর দেখি সেখানে যিশু আসে, কিন্তু যিশু আসার আগেই এল্ডার হুই পালিয়ে যায়। যিশু ভাইনকে জিজ্ঞেস করে এল্ডার হুই কোথায় আর ও এখানে এসেছে কেন। ভাইন এল্ডার হুইয়ের কথা অস্বীকার করে এবং কথা চেঞ্জ করে বলে, শুনলাম বিড়াল রানী এখানে এসেছে, তুমিও কি ওর টানে এসেছো নাকি? মনে হয় তুমি ওকে পছন্দ করো। এটা শুনে যিশু চুপ হয়ে থাকে। আমরা বুঝতে পারি আসলে সে উজেনকে পছন্দ করত। কিন্তু এদিকে যিশু যখন উজেনের কথা ভাবছিল ভাইন পালিয়ে যায়। এদিকে উজেনকে দেখি তাকে তখনও মেইজু পিঠে করে নিয়ে বেড়াচ্ছিল। উজেন মেইজুকে বলে, আমার অনেক খিদা পেয়েছে, আমার জন্য খাবার নিয়ে আসো। মেইজু এটা শুনে খাবার খুঁজতে যায়। তখনই মেইজু চলে যায়। উজেন ওই বজ্রকাঠের গাছের নিচে এসে কাঠ নিতে যায়, কিন্তু তখনই ভাইন গাছের মধ্যে ঢুকে পড়ে এবং তার পাওয়ার দিয়ে উজেনকে আটকায়। কিন্তু আমরা দেখতে পারি উজেনের আধ্যাত্মিক শক্তি না থাকলে কি হবে, সে তার চাকু দিয়ে তার সাথে ফাইট করতে থাকে। এরপর সে বজ্রকাঠ নেয়, কিন্তু নেওয়ার পরে আবারও ভাইন তাকে অ্যাটাক করে। কিন্তু তখন সেখানে মেইজু এসে ফাইট করে এবং উজেনকে সেভ করে। ভাইন তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায় এবং এক জায়গায় পালিয়ে এসে বলে, আমি ভাবছি ওরা সামান্য মানুষ, ভাবতে পারিনি ওরা এত পাওয়ারফুল। তবে দাঁড়াও, এবার আমি ওকে মায়া দিয়ে মারবো, শক্তি দিয়ে নয়। এদিকে মেইজু উজেনকে বকতে থাকে, বলে, ওখানে গেছো কেন? তুমি জানো কত ভয়ঙ্কর এই পাহাড়? উজেন বলে, ভুল করে হাঁটতে হাঁটতে চলে গেছি, তবে তোমার মতো সুন্দর মানুষ আমাকে বাঁচিয়েছে এটা ভাবতেই আমার মজা লাগছে। মেইজু বলে, তুমি সবসময় রসুখেতর মুটে থাকো তাই না? এরপর মেইজু উজেনকে খাবার খেতে দেয় আর বলে, তুমি এখানে বসে থাকো, আমি তোমার জন্য পানি খুঁজে আনছি, তবে এবার কিন্তু কোথাও যাবে না, এটা বলে দিলাম আমি। এটা বলে সে চলে যায়। উজেন দেখে ভাইন পাহাড়ে বিষাক্ত বাতাস ছাড়ছে। সে বলে, ভাইন মায়াজাল দিয়ে আমাকে ডাকতেছো তো, তবে আমি তোমার ফাঁদে পা দিব না। তখনই উজেনের মেইজুর কথা মনে পড়ে, কারণ মেইজুও তো ওই দিকে গেছে। সে বলে, মেইজুর যদি ভাইন কোনো ক্ষতি করে, এটা ভেবে সে মেইজুকে খুঁজতে থাকে এবং ডাকতে থাকে।
এদিকে মেইজুকে দেখি সে বুঝতে পারছিল এখানে ভাইন বিষাক্ত বাতাস ছাড়ছে, তাই সে ইচ্ছে করে তাকে ধরার জন্য আসে। কিন্তু তখন সেখানে ভাইন উজেনের রূপ নিয়ে আসে আর বলে মেইজু। মেইজু বলে তুমি এখানে কেন? ভাইন বলে আমার অনেক ভয় করছিল, তাই আমি আসলাম। এরপর সে একটা ফুল দেখিয়ে বলে ওই ফুলটা আমাকে এনে দিবে। মেইজু তাকে ফুল এনে দেয়। এরপর ভাইন তাকে কানে পরিয়ে দিতে বলে। মেইজু কানে পরিয়ে দেয় আর তখনই সে মেইজুকে বশ করার জন্য তার পাওয়ার ইউজ করে। কিন্তু মেইজু বশ হয় না, উল্টো তাকে ধাক্কা দেয়, তার কারণে ভাইন পালিয়ে যায়। পর উজেন খুঁজতে খুঁজতে সেখানে আসে, কিন্তু মেইজু ভাবে সে ভাইন, তাই তার দিকে সে ছুরি ধরে। উজেন তো এসবের কিছুই বুঝতে পারে না। তখনই সেখানে আবারও ভাইন উজেনের রূপ নিয়ে আসে এবং মেইজুকে বলে এটাকে আমার মতো দেখতে, ও নিশ্চয়ই ডেমন, ওকে মেরে ফেলো। এটা বলে সে মেইজুর পিছনে লুকিয়ে পড়ে। উজেন কিছুই বলে না, সে দাঁড়িয়ে থাকে। কিন্তু আমরা দেখতে পারি মেইজু ভাইনকে ছুরিঘাত করে, কারণ সে চিনতে পেরে গেছিল আসল উজেন। ভাইন এবার নিজের রূপে ফিরে আসে আর বলে এত বড় সাহস, আমাকে আঘাত করছো। এরপর সে মেইজুর শরীরে বিষাক্ত গ্যাস ঢুকিয়ে দেয় আর বলে মরো এখন। এটা বলে সে পালিয়ে যায় এবং এক জায়গায় এসে এলডারুইকে বলে তুমি আমাকে ছুরিঘাত থেকে বাঁচালে না কেন? এলডারুই বলে আমি নিজেই বাঁচতে পারছি না, এখন তোমার সাথে সব ডিল বাদ, আমি নিজেই বিপদে আছি। এখন দেখছি তোমার মতো দুর্বল ডেমনের সাথে ডিল করাই আমার উচিত হয়নি। তোমাকে এখন উজেন ডেমন সিটিতে নিয়ে যাবে। দুর্বল কোথাকার, আর বেরোতে পারবে না সেখান থেকে। আমি চলে গেলাম, সব ডিল বাদ। টা বলে সে ডেমন সিটিতে চলে যেতে ধরে, কিন্তু তখনই সেখানে যিশু এসে তাকে ধরে আর বলে এলডারহুই তোর খেলা শেষ। যিশু তার পাওয়ার দিয়ে কৃষিকে নিজের অবস্থায় ফিরে আনে এবং এলডারহুইর পাওয়ার নষ্ট করে আবার ডেমন সিটিতে আটকে রাখে। এদিকে আমরা দেখতে পারি রাত হয়ে যায়, জেন নিজের পাওয়ার ফিরে পায়। সে তার পাওয়ার দিয়ে কিস করে মেইজুর সব বিষ দূর করে ফেলে। মেইজু সুস্থ হয় এবং কিছু না বোঝার ভান করে বলে আমার কি হয়েছিল? উজেন বলে এক ডেমন আমার রূপ নিয়ে এসেছিল, এরপর তোমাকে অ্যাটাক করে পালিয়ে যায়, আমি তোমাকে সুস্থ করেছি। মেইজু বলে ও। উজেন বলে রাত হয়ে গেছে, কে বরঞ্চ এখানেই থাকি, কাল চাঙানে ফিরবো। এরপর তারা সেখানেই রাতটা কাটায়। পরদিন সকালে পাহাড় থেকে নেমে আসে চাংআনে যাওয়ার জন্য, কিন্তু চাংআনের রাস্তায় উজেন দেখে রানী তাকে রিসিভ করার জন্য বিশাল সৈন্যবহরকে পাঠিয়েছে, কিন্তু মেইজুকে রিসিভ করার জন্য কেউ আসেনি। উজেন মেইজুকে তার সাথে নিয়ে চাংআনে আসে, কিন্তু মেইজু চাংআন বাজারে এসে বলে আমার কাজ আছে, আমি এখানেই নামবো। এরপর সে নেমে যায়, তাকে বিদায় দেয় আর বলে পারো দেখা হবে। মেইজু চলে যায়। চলে যাওয়ার পর উজেন তার গার্ডকে বলে রানী রাজাকে আমার হয়ে বিচার দাও, কেন বুড়োর একজন কর্মকর্তা সারা রাত বাইরে থাকার পরেও বুড়োর কেউ খবর নিল না তার। আর আমার একটা কাজ আছে, আমি সেখানে যাচ্ছি, এটাও বলে দিও। গার্ড বলে ঠিক আছে। তো রাতে মেইজুর জন্য উজেন ভাইনকে ধরতে পারেনি, তাই সে পাহাড়ের দিকে আসতে থাকে। কিন্তু আমরা দেখতে পারি এদিকে মেইজুও গত রাতে উজেনের কথা ভেবে ভাইনকে মারতে পারেনি, তাই সে আবারও উজেনের আগেই পাহাড়ে এসে ভাইনকে অ্যাটাক করে আর বলে যতই উজেনের মতো রূপ নাও উজেনের মতো হতে পারবে না, কারণ উজেনের ব্যবহার অনেক ইউনিক, তোমার মতো একটা ডেমন এটা উপলব্ধি করতে পারবে না। ভাইন বলে আমাকে ছেড়ে দাও, তাহলে আমি মাকে ওই মেয়ের আসল পরিচয় বলবো। মেইজু বলে উজেন যদি আমার থেকে কিছু লুকাতে চায় সেটা আমার জানার অধিকার নেই, আমি জানতেও চাই না। এটা বলে সে ভাইনকে মেরে চলে যায়। একটু পরেই উজেন সেখানে আসে ভাইনকে ডেমন সিটিতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে এসে ভাইনকে মৃত অবস্থায় দেখতে পায় এবং বলে কে ভাইনকে মারলো, কে হতে পারে, কে এমন মন্ত্র দিয়ে বারবার ডেমনদের ক্ষতি করছে। এরপর উজেন ডেমন সিটিতে আসে, কিন্তু যিশু বলে এই বজ্রকাঠ এখনই ধ্বংস করা যাবে না, যখন বজ্রপাত হবে ধ্বংস করা যাবে, ততদিন আমাদের ওয়েট করতে হবে। উজেন বলে ঠিক আছে, কিন্তু এখন এলডারহুইর বিচার হবে। এরপর উজেন এলডারহুইর ডেমন সিটির সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য
চাবুক মারে আর বলে, তোমাকে আজ এমন শাস্তি দিব যা তুমি কল্পনাও করতে পারবে না। উজেন এল্ডার হুইকে চাবুক মারে। এরপর সে এল্ডার হুইকে ডেমন সিটির জেলখানায় আটকে রাখে। এরপর আমরা পরদিনের দৃশ্য দেখতে পারি। পরদিন উজেনকে দেখি সে হুজুকে নিয়ে ওই পাহাড়তলি গ্রামে আসে, কারণ সেখানে নিখোঁজ লোকগুলোকে খুঁজে পাওয়া গেলেও তাদের মধ্যে কিছু কিছু লোকের জ্ঞান ফিরছে না। সে এসে দেখে মেইজু সেখানে। সে মেইজুকে জিজ্ঞেস করে মেইজু এখানে কি করছে। মেইজু তাকে বলে সে ইনভেস্টিগেশনের জন্য এসেছে, কিন্তু তখনই তারা বাইরে কিছু মহিলার চিৎকার শুনতে পায়। উজেন জানতে চায় তাদের কাছে কি হয়েছে। মহিলাগুলো তাকে বলে, একটা বাজে লোক আমাদের বাথরুমে ঢুকে পড়ছে আমাদের ইজ্জত হরণ করতে। উজেন গিয়ে তো সেই লোকটিকে ধরক মারতে থাকে, বলে বদমাশ লোক। কিন্তু আমরা মেইজুকে দেখি সে লোকটিকে দেখে লুকিয়ে পড়ে। লোকটি উজেনকে বলে, আমি খারাপ ইন্টেনশনে ঢুকিনি, আমাকে মেরো না, আমার কথা শোনো। উজেন বলে, কি বলবে বলো। লোকটি বলে, আমি চাংশি প্রাসাদের সেলেস্টিয়াল মাস্টার সুয়াং। আমি একজনকে খুঁজতে চাঙানে যাচ্ছিলাম। পাহাড়ে কাপড়ের পুটলি রেখে ফ্রেশ হচ্ছিলাম, কিন্তু আমার পুটলি গড়িয়ে নিচে পড়ে যায়। আমিও তার পিছু করতে গড়িয়ে গড়িয়ে এই বাথরুমে পড়ে যাই। হুজু বলে, চাংশি প্রাসাদের লোক এখানে কি করবে? তুমি কি বাটপার নাকি? সুয়াং বলে, না আমি বাটপার নই। উজেন বলে, যদি বাটপারি না হও তাহলে একটা প্রমাণ দাও। শুনেছি চাংশি প্রাসাদের লোকগুলো চিকিৎসা বিদ্যায় পারদর্শী, তো এই লোকগুলোকে তুমি সুস্থ করিয়ে দেখিয়ে দাও। যদি মিথ্যা বলছো না তাহলে কিন্তু তোমাকে আমি মৃত্যুদণ্ড দিব। সুয়াং বলে, হ্যাঁ হ্যাঁ আমি পারবো তাদের সুস্থ করতে, এটা কোনো ব্যাপারই না। কিন্তু আমরা দেখতে পারি সে তো ঠিক মতো মন্ত্রই পড়তে পারছিল না, কিন্তু আড়াল থেকে মেইজু তাকে সাহায্য করে এবং লোকগুলোকে সুস্থ করে তোলে। এরপর সে সুয়াং এর আড়ালে যাওয়ার জন্য লুকিয়ে উজিনের গাড়িতে গিয়ে বসে থাকে। এদিকে সুয়াং সবাইকে সুস্থ করছে এটা ভেবে উজিন তাকে বলে, তুমি বললে তুমি চাঙানে যাবে, চলো আমি পৌঁছে দিচ্ছি। এরপর সে সুয়াংকে তার গাড়িতে উঠতে বলে। সুয়াং গাড়িতে উঠতেই দেখে সেখানে মেইজু। সুয়াং মেইজুকে দেখে বলে, সিনিয়র। কিন্তু মেইজু কথা ঘুরিয়ে বলে সুয়াং তার কাজিন। উজেন মেইজুকে বলে, কি ব্যাপার, আজকে ঠিক মতো দেখোনি বলে আমাকে ভালো করে দেখার জন্য আগেই গাড়িতে বসে আসো। এরপর তারাও গাড়িতে ওঠে এবং সুয়াংকে মেইজু তার দুঃসম্পর্কের কাজিন বলে পরিচয় দেয় এবং সুয়াংকে ইশারা দেয় যেন হ্যাঁতে হ্যাঁ মিলায়। সুয়াং বলে, হ্যাঁ হ্যাঁ আমি মেইজুর কাজিন, ওর সাথে দেখা করতে আসছি। এরপর মেইজু আর সুয়াং চাঙানে আসলে তারা নেমে যায়। তারা যাওয়ার পর হুজু উজেনকে বলে, চাংশি প্রাসাদ থেকে ওই লোক এসেছে, যদি এমন হয় মেইজু ও চাংশি প্রাসাদের লোক, তুমি কি করবে? উজেন বলে, আমি জানি আমাকে কি করতে হবে, চলো এখন। এদিকে মেইজু সুয়াংকে তার বাসায় আনে। আমরা বুঝতে পারি মেইজুও চাংশি প্রাসাদের একজন ছিল এবং সুয়াং এর সিনিয়র সে। মেইজু সুয়াংকে বলে, তুমি এখানে এসেছো কেন? সুয়াং বলে, ওই পাহাড়ে একা থাকতে ইচ্ছে করছে না, তোমাকে মিস করছিলাম তাই এসেছি। আমরা সুয়াং এর কথার মাধ্যমে বুঝতে পারি সুয়াং অনেক বোকা আর বাচ্চা সুলভ ছিল। মেইজু বলে, তুমি এখানে থাকতে পারো, তবে 3টা শর্ত আছে। 1, তুমি চাঙানের সবাইকে বলবে আমরা দুঃসম্পর্কের কাজিন। 2, তুমি কাউকে বলবে না আমি চাংশি প্রাসাদে ছিলাম। সুয়াং বলে, কিন্তু কেন? মেইজু বলে, তুমি জানো আমি কেন চাঙানে এসেছি? আমি আমার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। আমার মনে হয় আমার মা বাবার মৃত্যুর পিছনে ডেমনরা দায়ী। আর 3 নম্বর শর্ত হলো কম কথা বলবে, কম জিজ্ঞাসা করবে। সুয়াং বলে, ঠিক আছে। এরপর আমরা পরদিনের দৃশ্য দেখতে পারি। উজেন মেইজুকে তার সাথে খাবার খাওয়ার জন্য ইনভাইট করে, কিন্তু মেইজু কাজে বিজি আছে বলে তাকে ইগনোর করে। এদিকে সুয়াং যে চাংশি প্রাসাদ থেকে এসেছে এটা যিশুও জানতে পারে। সে বলে 100 বছর ধরে চাংশি প্রাসাদের সাথে ডেমন সিটির আগুনের মতো সম্পর্ক। চাংশি প্রাসাদের জন্য আমাদের ডেমন সিটি বিপদে পড়তে পারে। ওই লোক যদি আমাদের কোনো ক্ষতি করে, উজেন বলে সুয়াং আমাদের জন্য ক্ষতিকর কিনা সেটা আমি ওকে পরীক্ষা করেই জানবো। উজু বলে, কিভাবে?
উজেন বলে আগে তো দেখো। এরপর উজেনের কথা মতো হুজু সুয়াংকে চিকেন খাওয়ার লোভ দেখিয়ে একটা পুরনো বাসায় আনে ডেমন ধরার জন্য। সুয়াং সেখানে আসে আর আমরা দেখতে পারি সেখানে একটা ছোট ডেমন থাকতো, কিন্তু সুয়াং তো সেই ছোট ডেমনটাকেই ধরতে পারে না, উল্টো আরো নাস্তানাবুদ হয়। সুয়াং এখানে এসেছে শুনে মেইজু সেখানে আসে আর বলে সুয়াং চাংশি প্রাসাদে থাকলেও সে মন্ত্র বা জাদু কিছুই জানে না। কিন্তু আমরা দেখতে পারি খেতে না আসার জন্য উজেন মেইজুর সাথে অভিমান করে কথা বলে না। মেইজু সুয়াংকে নিয়ে চলে যায়। উজেন বুঝে ফেলে সুয়াং তাদের জন্য ক্ষতিকারক না, কারণ তার কোনো শক্তি নেই। এরপর উজেন ওই ছোট ডেমনটাকে ধরে তাদের ডেমন সিটিতে নিয়ে যায়। এরপর দেখি বুড়োতে মিনিস্টার এসে মেইজুর কাছে পাহাড়তলির কেসের ব্যাপারে জানতে চায়। মেইজু তাকে ভাইনের ব্যাপারে না জানিয়ে জানায় সবকিছু হচ্ছিল পাহাড়ে ময়লা বিষাক্ত গ্যাসের জন্য, তাই এখন থেকে পাহাড় সব সময় পরিষ্কার রাখতে হবে। মিনিস্টার মেইজুর ব্যাকগ্রাউন্ড চেক করে দেখে এ পর্যন্ত সব বড় বড় কেসগুলো মেইজু সমাধান করছে, তাই সে লুয়ানকে সরিয়ে কমিশনার হিসেবে মেইজুকে দায়িত্ব দেয় এবং লুয়ানকে রিটায়ার করে দেয়। চাঙানের সবাই মেইজুর এই প্রমোশনে খুশি হয়। এর পরের দৃশ্যে দেখি লুয়ান যখন চলে যাচ্ছিল মেইজু এসে তাকে সরি বলে। লুয়ান বলে তুমি এই জায়গার যোগ্য, তুমি সব কেসগুলো নিজের মনে করে সমাধান করছো, আমি কিছুই করিনি। আমি জানি এজন্য আমাকে পিছনে পিছনে অনেকে গালি দেয়, তবে তুমি জানো আমি যখন তোমার বয়সী ছিলাম আমিও চাইতাম সব কেস সমাধান করতে, তবে 18 বছর আগে চাঙ্গানে আগুন লাগে, তখন তুমি খুব ছোট ছিলে, তোমার মনে না থাকতে পারে। এই আগুন ছিল অনেক ভয়াবহ। কে বা কারা আগুন লাগিয়েছে একের পর এক কেস সমাধান করতে গিয়ে দেখি এই চাঙানে মানুষের সাথে ডেমনও বাস করে। আর আমি একজন মানুষ হয়ে কিভাবে ডেমনের সাথে পেরে উঠি বলো? তাই নিজের জীবন বাঁচানোর জন্য কোনো কেস সমাধান করি না। তাই হোক, তুমি তোমার নিষ্ঠার সাথে কাজ করো আর ভালো থেকো, এটাই আমি চাই। এটা বলে লুয়ান চলে যায়। লুয়ান চলে যাওয়ার পর মেইজু সব অমীমাংসিত কেসের ফাইলগুলো খুঁজছিল। ইতিমধ্যে তার খ্যাতি পুরো চাঙানে ছড়িয়ে পড়েছিল। রানী তাকে স্বচক্ষে দেখার জন্য তার কাছে আসে। এদিকে রানী মেইজুর কাছে এসেছে এটা উজেন জানতে পারে। সে ভাবে রানী মেইজুকে নানা রকম কথা বলে লজ্জায় ফেলতে পারে, তাই সেও সেখানে আসে এবং বলে প্রাসাদে আমার কিছু কাজ আছে, নতুন কমিশনারকে সাথে নিয়ে যাচ্ছি। এটা বলে সে মেইজুকে নিয়ে চলে যায়। কিন্তু আমরা দেখতে পারি তারা চলে যাওয়ার পর রানী তার কোয়াইফকে বলে এতদিনে উজেন একটা সুযোগ্য মানুষকে পছন্দ করছে। এরপর দেখি উজেন মেইজুকে প্রাসাদে নিয়ে আসে, কিন্তু সে এসে দেখে প্রাসাদের মাঝে থাকা ক্যামেলিয়া গাছের ফুল দিয়ে রক্ত পড়ছে। সে প্রহরীদের কাছে এর কারণ জানতে চায়, তবে কেউ কিছু বলতে পারে না। তবে কিছু প্রহরীরা বলে একদিন থেকে ক্যামেলিয়া গাছের পাশে মাঝরাতে এক অদ্ভুত নারী এসে কান্না করে আর কথা বলে। ভাবে এই নারী কি সে হতে পারে যার কথা আমি ভাবছি, নাকি অন্য কেউ? মেইজুও চিন্তায় পড়ে যায়, কেন ক্যামেলিয়া গাছের ফুল দিয়ে রক্ত পড়ছে। সে ভাবে এসবের পিছনে কি অন্য কোনো কারণ আছে। আচ্ছা শোনো, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, কি হচ্ছে, কেন হচ্ছে বা পরবর্তীতে কি হতে পারে এটা তোমরা সামনেই জানতে পারবে। আমি খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট দিয়ে দিব। পরবর্তী পার্ট অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে পাশেই থাকো, যেন সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছেই যায়। আজকের মতো এখানেই, ভালো থেকো সবাই, টাটা।